আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্কুল ম্যাথমেটিক্সের নতুন লেকচারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি অঙ্কন রহমান। আমি এখন পড়াশোনা করছি শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অ্যান্ড এই 12 নম্বর চ্যাপ্টার অর্থাৎ জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি তোমাদের কলেজে স্কুলের যে এক্সাম আছে, স্কুলের এক্সামে মোটামুটি সবসময় এখান থেকে কোয়েশ্চেন আসে। অ্যাট দ্য সেম টাইম তোমরা যখন এরপরে কলেজে উঠবা কিংবা ইউনিভার্সিটি লেভেলে যাবা, এইখান থেকে তোমার বেসিক কনসেপ্টগুলো কিন্তু লাগবেই। সো এই চ্যাপ্টারটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেন যত ডিটেইল পড়া যায় এবং যত বেসিক ধরে পড়া যায়, এই জিনিসটা ইভেনচুয়ালি তোমার ফিউচার লাইফের জন্য হেল্প করবে। অ্যাট দ্য সেম টাইম এখান থেকে যেহেতু কোশ্চেন আসতেইছে আমাদের এসএসসি, সো আমরা যদি একটু ডিটেইল পড়তে পারি, আমাদের একই সাথে এসএসসি এবং ফিউচারের জন্য একটা সুন্দর আমরা সেট আপ রেডি করতে পারতেছি। ঠিক আছে, তো আজকে আমাদের এইখানে আমরা যেটা দেখতে পারতেছি, জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি। আমরা জীবের বংশগতি নিয়ে যদি একটু আলোচনায় আসি, এই জীবের বংশগতি এই টপিকটা মানে আসলে কি মিন করতেছে এইটা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা একটু যদি নেক্সট স্লাইডে আসি, দেখো জীবের বংশগতি। এখন বংশগতি মানে আসলে কি বোঝায়, একটু যদি আমরা নামটা ক্র্যাক করি, বংশগতি, সো বংশের একটা গতি এরকম বুঝাচ্ছে, রাইট? এখন এইটার মানে আসলে কি, জিনিসটা কি মিন করে, সেটা হচ্ছে আমি যদি একটু সিম্পলি বুঝি যে আমাদের চারপাশে অনেক প্রাণী আছে, আমরা মানুষ আছি, সবাই আছি, রাইট? এইখানে আমাদের মানুষ, আমার বাবা কিংবা আমার দাদার সাথে ওনাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে আছে। আবার তুমি যদি অন্য একটা প্রাণীর ক্ষেত্রে দেখো, সেম জিনিসগুলো দেখতে পারবা। লাইক একটা আম গাছের যখন সেখান থেকে নতুন একটা চারা হচ্ছে, সেই চারাটাও কিন্তু আম গাছই হচ্ছে, কখনো এরকম হচ্ছে না একটা আম গাছ থেকে একটা তেঁতুল গাছ বা অন্য কোনো বড়ই গাছ এরকম কোনো গাছ তৈরি হচ্ছে। তার মানে এই জিনিসটা আমরা দেখতে পারতেছি যে যে কোনো জীবের অ্যাকচুয়ালি বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে, বৈশিষ্ট্যগুলো পূর্ববর্তী জেনারেশন থেকে অর্থাৎ পূর্ববর্তী বংশ থেকে পরবর্তী বংশে আসতেছে। এই যে বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে আরেক বংশে আসা, এই জিনিসটাকেই বলা হয় বংশগতি। তার মানে আমরা যদি বলি যে বংশগতি মানে অ্যাকচুয়ালি কি, বংশগতি মানে বলা যায় বৈশিষ্ট্য এক বংশ থেকে বা এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে পরবর্তী বংশে যাওয়া। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি বংশগতি। এখন এই যে বৈশিষ্ট্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হচ্ছে, অর্থাৎ এক জেনারেশন থেকে আরেক জেনারেশন আসতেছে, এটা ডেফিনেটলি একা একা আসতেছে না, তাই না? লাইক আমার বাবার সাথে আমার মিল আসতেছে, এই জিনিসটা কি একা একা আসতেছে বা এমন হওয়ার তো কথা না, তাই না? যে কোনো কিছুর ইনফ্লুয়েন্স ছাড়া এই জিনিসটা তো হচ্ছে না, রাইট? সো অবশ্যই কিছু ফ্যাক্টর এবং কিছু ইনফ্লুয়েন্স আছে যার কারণে এই বৈশিষ্ট্যগুলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশন আসতেছে। এখন সেই ইনফ্লুয়েন্সটা আসলে কার? এইখানে আমরা মোস্ট কমনলি যে জিনিসটা পড়ে আসি, আমরা যদি একটু চ্যাপ্টার 1 এর দিকে ফিরে যাই, ওইখানেও আমরা দেখছি যে ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। কি বলা হচ্ছে? ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। তার মানে কি, এটা খুব ক্লিয়ার না যে ক্রোমোজোমের মাধ্যমেই আসলে বৈশিষ্ট্যগুলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে আসে? ক্রোমোজোমের মাধ্যমেই এই বৈশিষ্ট্যগুলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে আসতেছে। এখন এই যে ক্রোমোজোমের মাধ্যমে যে প্রকাশ করতেছে, ক্রোমোজোমের মাধ্যমে কিভাবে প্রকাশ পায়, এই জিনিসটা নিয়ে আমরা বংশগতিতে মেইনলি আলোচনা করব। আমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসতেছি যে ক্রোমোজোমের মাধ্যমে প্রকাশ পায়, বাট অ্যাকচুয়ালি ক্রোমোজোমের মাধ্যমে ডিরেক্টলি কিন্তু প্রকাশ হচ্ছে না। ক্রোমোজোমের মধ্যে থাকতেছে ডিএনএ, সেই ডিএনএ থেকে ডিএনএর মধ্যেও আবার থাকতেছে জিন, সেইখান থেকে আসলে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তার মানে জিন, তারপরে ডিএনএ, তারপরে ক্রোমোজোম, এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ হচ্ছে, যেটা কিনা এই যে জীবের বংশগতি, এই বংশগতিটা তোমার নিয়ন্ত্রণ করতেছে। তার মানে আমাদের জীবের বংশগতির মধ্যে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি আমাদেরকে ক্রোমোজোম সম্পর্কে জানতে হবে, আমাদেরকে জানতে হবে ডিএনএ সম্পর্কে, আমাদের জানতে হবে জিন সম্পর্কে। এর সাথেও কিছু বলা যেতে পারে সাবঅর্ডিনেট কিছু বিষয় আছে, যেমন আরএনএ সম্পর্কেও আমাদের পড়তে হবে। সো প্রত্যেকটা জিনিসকে আমরা এই চ্যাপ্টারে জানতে হবে। এবং এই যে জীবের বংশগতি, এই কোশ্চেনটা তোমাদের
2 নাম্বারের কোশ্চেনে কিন্তু আসে, অর্থাৎ খ নাম্বারের কোশ্চেনে, অনুধাবনমূলক কোশ্চেনে কিন্তু এই জিনিসটা চলে আসে যে জীবের বংশগতি বলতে কি বোঝায়। সো জীবের বংশগতি বলতে কি বোঝায় এই জিনিসটা যদি আসে, সেই ক্ষেত্রে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে এক বাবা মার বৈশিষ্ট্য থাকে যেটা সন্তানের মধ্যে আসতেছে, এই জিনিসটাকে বলা হয় বংশগতি। তো বৈশিষ্ট্য এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাওয়াকে বলা হচ্ছে বংশগতি, এবং এই বংশগতির সাথে রিলেটেড আছে ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ। ঠিক আছে, পুরোটা আমার ক্ষমার্কে কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের জীবের বংশগতির একদম বেসিক কিছু ধারণা। আমরা নেক্সট যেই জায়গাটায় যাব সেটা হচ্ছে আমরা যেটা বললাম যে ক্রোমোজোমের কথা বলছি, রাইট? আমরা ক্রোমোজোমে আমাদের আসতে হবে। এখন ক্রোমোজোমে যাওয়ার আগে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা একটু আমাদেরকে দেখতে হবে যে আসলে ক্রোমোজোমটা কোথায় থাকে, ক্রোমোজোমের অ্যাকচুয়াল লোকেশন কি, এবং ক্রোমোজোম কিভাবে তৈরি হচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, আদারওয়াইজ এগুলো ক্লিয়ার হবে না। ঠিক আছে, আমরা একটা যদি সেলের কথা চিন্তা করি, একটা সেলের মধ্যে অনেক অনেক অর্গানেলি থাকে, অর্থাৎ অঙ্গাণু থাকে, রাইট? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, গলগি অ্যাপারটাস, এরকম অনেক কিছু থাকে। তো এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা অর্গানেলি বা অঙ্গাণু হচ্ছে আমার নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের গঠনের মধ্যে আমরা দেখছি যে নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওপ্লাজম থাকে এইগুলা, এবং ভিতরে সূত্রাকার কিছু জিনিসপত্র থাকে। এই সূত্রাকার জিনিসগুলোকে আমরা বলি ক্রোমাটিন, রাইট? বেসিক্যালি এই ক্রোমাটিন থেকেই ক্রোমোজোমের শুরু হয়, বা ক্রোমাটিন থেকে ক্রোমোজোমটা আসতে থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি একটু ক্রোমোজোমের দিকে আসি, এবার আসা হচ্ছে আমাদের তাইলে একটু ক্রোমোজোম সম্পর্কে জানি। ক্রোমোজোম জিনিসটা আসলে কি তাইলে দাঁড়াচ্ছে? ক্রোমোজোম হচ্ছে আমার ক্রোমাটিন দিয়ে তৈরি একটা বস্তু, যেটা কিনা আমার জীবের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতেছে। আচ্ছা, তার মানে ক্রোমোজোম সম্পর্কে বলা চলে যে নিউক্লিওপ্লাজমে 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 ক্রোমোজোম থাকবে কার সাথে রিলেট করে? ক্রোমাটিনের সাথে, রাইট? নিউক্লিওপ্লাজমে অবস্থিত ক্রোমাটিন থেকে তৈরি হবে, ক্রোমাটিন থেকে তৈরি হবে, এবং এটার মেইন কাজটা কি করবে ভাইয়া? এটার মেইন কাজটা এরা করবে বৈশিষ্ট্যগুলো প্রকাশ করবে, রাইট? বৈশিষ্ট্য প্রকাশ করবে, বৈশিষ্ট্য প্রকাশ করবে, এটাকে আমরা বলে থাকবো হচ্ছে ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোমের আবিষ্কারকের নামটা অনেক সময় তোমাদের পরীক্ষায় আসতে পারে, দেখবা বইয়ের মধ্যে দেওয়া আছে স্টার্সবারিয়ার একটা নাম। এই নামটা একটু পড়ে রাখবা, মানে অনেক সিগনিফিকেন্স দেওয়ার দরকার নেই, বাট পড়ে রাখো, এখান থেকে কোশ্চেন দেয় অনেক সময়। আচ্ছা, তাইলে ক্রোমোজোম হচ্ছে আমার ডেফিনেশনের মধ্যে আমার এই 3টা কিওয়ার্ড রাখতে হবে। ডেফিনেশনের সময় আমার এই 3টা কিওয়ার্ড মাস্ট, একদম ম্যান্ডেটরি। ওকে, এখন আসো এই যে বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, কিরকম বৈশিষ্ট্য? জীবের যাবতীয় বৈশিষ্ট্য, লাইক আমার হাইট কিরকম হবে, আমার চুলের রং কিরকম হবে, আমার চোখের রং কিরকম হবে, সবকিছু আমার পূর্ববর্তী জেনারেশন থেকে আমার জেনারেশনে, অর্থাৎ আমার মধ্যে আনার দায়িত্বটা বহন করা হচ্ছে ক্রোমোজোম। এখন ক্রোমোজোম কয় ধরনের হয়? ক্রোমোজোম হচ্ছে আমার 2 ধরনের হবে। ঠিক আছে, ক্রোমোজোম হচ্ছে 2 ধরনের, 2 ধরনের। আচ্ছা, এই 2 ধরনের মধ্যে ক্রোমোজোম কি কি আছে? একটা আছে হচ্ছে অটোজোম, আরেকটা কি? আরেকটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম 2 ধরনের, একটা হচ্ছে অটোজোম, আরেকটা সেক্স ক্রোমোজোম। অটোজোম এবং সেক্স ক্রোমোজোম, এই 2 ধরনের মধ্যে যে অটোজোম আছে এবং সেক্স ক্রোমোজোম আছে, এদের আবার কিছু স্পেসিফিক কাজ আছে ভাইয়া। যেমন অটোজোম হচ্ছে বেসিক্যালি আমার এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে থাকে। এখন আমাদের এই যে অটোজোমের কাজ হচ্ছে বৈশিষ্ট্যগুলো প্রকাশ করলো, তাহলে ভাই সেক্স ক্রোমোজোমের কাজ কি? নাম থেকেই দেখা যাচ্ছে এটার কাজ হচ্ছে সেক্স ডিটারমাইন করা, অর্থাৎ এটার মেইন কাজ হচ্ছে লিঙ্গ নির্ধারণ করা। কি কাজ ভাইয়া? লিঙ্গ নির্ধারণ করা। লিঙ্গ নির্ধারণ, লিঙ্গ নির্ধারণ মানে কি? লিঙ্গ নির্ধারণ মানে
আমি ছেলে হব নাকি মেয়ে হব সেই কাজটা করবে হচ্ছে সেক্স ক্রোমোজোম, সেই কাজটা করে থাকবে, ঠিক আছে। তার মানে অটোজোমের কাজ হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করা, সেক্স ক্রোমোজোমের কাজ হচ্ছে লিঙ্গ নির্ধারণ করা। এবার তোমার মাথায় কোশ্চেন আসবে, ভাইয়া একটা সেলে তাইলে কতগুলো অটোজোম থাকে, কতগুলো সেক্স ক্রোমোজোম থাকে? এটা তোমরা অলরেডি জানো, রাইট? তুমি যদি যে কোনো একটা সেল তুমি নাও, এই সেলের মধ্যে আমরা টোটাল 23 জোড়া ক্রোমোজোম পাবো, 23 জোড়া ক্রোমোজোম পাবো, ঠিক আছে। 23 জোড়া ক্রোমোজোম পাবো। এর মধ্যে 22 জোড়াই হচ্ছে আমার অটোজোম, 22 জোড়াই হচ্ছে অটোজোম, এবং 1 জোড়া হচ্ছে আমার সেক্স ক্রোমোজোম। তাইলে আমার এইখান থেকে আমি ক্রোমোজোম রিলেটেড কিছু ধারণা পাচ্ছি। প্রথম কথা হচ্ছে ক্রোমোজোম তাইলে আমার কি, আমি বৈশিষ্ট্যটা বলে দিতে পারতেছি। নিউক্লিওপ্লাজমে অবস্থিত ক্রোমাটিন যা হচ্ছে জীবের বৈশিষ্ট্য প্রকাশ করতেছে তাকে আমরা বলতেছি ক্রোমোজোম। নেক্সট যেটা বললাম যে আমাদের ক্রোমোজোমের আবিষ্কারকের নামটা আমাদের জানতে হবে, স্টার্সবার্জার, এইটা আমরা পড়বো। তারপরে আসবে হচ্ছে যে এটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। আমার ক্রোমোজোম আছে টোটাল 2 ধরনের, একটা অটোজোম, একটা সেক্স ক্রোমোজোম। অটোজোমের মাধ্যমে মেইনলি বৈশিষ্ট্য প্রকাশ করে, আর সেক্স ক্রোমোজোম আমার লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কাজ করে। টোটাল ক্রোমোজোম আছে একটা সেলে 22 জোড়া, এই 23 জোড়া, এর মধ্যে হচ্ছে 22 জোড়া অটোজোম, 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। ক্রোমোজোম রিলেটেড আমাদের যা যা জানার দরকার ছিল আমরা মোটামুটি সবকিছু এইখান থেকে দেখতে পারতেছি। অ্যান্ড তোমাদের বইয়ে আসলে এত ডিটেইল নাই, কিন্তু এইটুকুন তোমাদেরকে জানতে হবে, এইটুকুন জানতে হবে, কারণ তোমরা যখন সামনের দিকে পড়তে যাবা এই জিনিসগুলো লাগবে। সো এগুলো একদম বেসিক কথাবার্তা, এগুলো আমাদেরকে জানতেই হবে, ঠিক আছে। এখন তাহলে একটু দেখো, আমরা যদি স্ট্রাকচারালি দেখি, এই হচ্ছে সেই আমার ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজমের মধ্যে এই যে পেঁচানো দড়ির মতন যেগুলো দেখতেছো, এইগুলো হচ্ছে আমার ক্রোমাটিন। এই দেখো ক্রোমাটিন, ঠিক আছে, এইটা হচ্ছে আমার ক্রোমাটিন। এই ক্রোমাটিনটা কি হয়, যখন আমার সেল ডিভিশন স্টেজে চলে যায়, যখন আমার কোষ বিভাজন ধাপে চলে যায়, এই ক্রোমাটিন গুলো কন্ডেনসেশন হয়, অর্থাৎ ঘনীভূত হয়, একসাথে হয়ে একটু মোটা এবং দৃশ্যমান কিছু স্ট্রাকচার তৈরি করে, যেটাকে আমরা বলে থাকি ক্রোমোজোম। সো আসলে ক্রোমাটিন থেকেই ক্রোমোজোম আসতেছে। মেইনলি আমরা ক্রোমোজোমটা সেল ডিভিশনের ক্ষেত্রে ইউজ করে থাকি, এই টার্মটা বেশি। বাট আমরা এইখানে যা পড়ছি ক্রোমোজোম রিলেটেড এইটুকুন জানলেই হবে, ঠিক আছে। আমাদের আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডিএনএ। মানে এইখান থেকে তোমার জানতে হবে যে এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে সেটা ডিএনএ থেকে আসবে, ঠিক আছে। জীবের বংশগতি থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে সেটা ডিএনএ থেকে আসবে। ডিএনএ থেকে কিছু স্পেসিফিক টপিক আছে, খুবই সহজ জিনিসপত্র, আমরা ওইগুলাই পড়বো। তো ডিএনএ এর মধ্যে আমরা ঢোকার আগে আমাদেরকে ফার্স্টেই জানতে হবে হোয়াট ইজ ডিএনএ, বা ডিএনএ কি জিনিস। আচ্ছা, আমরা অলরেডি একটা জিনিস পড়ে ফেলছি, বা আমি বলে ফেলছি, সেটা হচ্ছে ডিএনএ লোকেশনটা। ডিএনএ কোথায় থাকে ভাইয়া? ডিএনএ থাকে ক্রোমোজোমের মধ্যে, রাইট? ডিএনএ ক্রোমোজোমের মধ্যে থাকে। তার মানে ডিএনএ এর অবস্থান নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। ডিএনএ থাকে ক্রোমোজোমের মধ্যে, ওকে, ক্রোমোজোমে থাকে হচ্ছে ডিএনএ। তাহলে কোথায় থাকতেছে? ক্রোমোজোমে। তার মানে আমরা এইখান থেকে যদি ডিএনএ ডেফিনেশনে আসতে চাই, ক্রোমোজোমে অবস্থিত বস্তুর ডিটেইলে আমরা পরে যাব। বলি আগে সংক্ষেপে, ক্রোমোজোমে অবস্থিত বস্তু যা কিনা বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। কেমন? আমরা এইটুকুন জানবো জাস্ট, ক্রোমোজোমে অবস্থিত বস্তু যা আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। এখন প্রশ্ন আসে যে ভাইয়া আপনি তো ডিএনএ বলতেছেন, এই ডিএনএ এর মানে কি? এই ডিএনএ এর ফুল ফর্ম কি? আমরা ডিএনএ কেন বলতেছি? এটাকে মানে ডিএনএ মানেটা কি? আমরা সংক্ষেপে সারা জীবন শিখে আসলাম। ডিএনএ আসলে কি জিনিস? তাইলে ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ওকে। আচ্ছা, এইখানে অনেকগুলা টার্ম পাচ্ছি। এই ডিঅক্সি দিয়ে হচ্ছে
নিউক্লিক দিয়ে এম, এ দিয়ে হচ্ছে মানে অ্যাসিড দিয়ে হচ্ছে এ, এই হচ্ছে আমার টোটাল ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। অনেকগুলা টার্ম এখানে চলে আসতেছে। ডিঅক্সি রাইবো মানে কি, নিউক্লিক মানে কি, অ্যাসিড তো জানি, ঠিক আছে। আমরা এইটুকুন আগে আমাদের জানতে হবে ডিঅক্সি রাইবো কি, নিউক্লিক কি। এইটুকুন জানলে আমরা ডিএনএর টোটাল ডেফিনেশনটায় ঢুকতে পারবো, আমরা ডিএনএর টোটাল ডেফিনেশনটায় যাইতে পারবো। এখন আমরা যদি একটু এইখান থেকে দেখি যে ডিঅক্সি রাইবো মানে কি, নিউক্লিক মানে কি, অ্যাসিড মানে কি। ডিঅক্সি রাইবো মানে কি আসলে? ডিঅক্সি রাইবো মানে হচ্ছে এটা বেসিক্যালি আমরা একটা সুগার। এটা কি? এটা হচ্ছে একটা সুগার, এটা হচ্ছে আমার একটা সুগার। এখন সুগার এখানে কি করতেছে, সুগারের কাজ কি, এইগুলো আমরা ডাবল হেলিক্সে যে আরো ডিটেইল পড়বো। জাস্ট এইটুকুন আপাতত জানো, ডিঅক্সি রাইবোজ হচ্ছে একটা ধরনের ওয়ান টাইপ অফ সুগার। আর নিউক্লিক অ্যাসিড এইটা আমার তৈরি হবে ফসফেট এবং কিছু নাইট্রোজেন বেস দিয়ে। আমরা ওইগুলাই আপাতত ঢুকতে চাচ্ছি না, আমরা এটা ডাবল হেলিক্সে যে পড়বো। আমাদের তাহলে ডিএনএ এর মধ্যে ফুল ফর্মটা আমরা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড জানতেছি। এইটাকে আমরা একটা বলতে পারি নিউক্লিক অ্যাসিড থেকে, নিউক্লিক অ্যাসিডটাকে যদি আমি একটু ভাঙি, এটাকে আমার ভাঙতে হবে। নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে এটা নিউক্লিওটাইড বা পলিনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড। আচ্ছা, একটার পর একটা নতুন নতুন টার্ম আসতেছে, রাইট? সুগার আসলো, পলিনিউক্লিওটাইড আসলো, নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো, অনেকগুলো নতুন টার্ম চলে আসছে। আমরা আপাতত জাস্ট এইটুকুন জানবো, পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড কেন জানবো? তাহলে আমাদের ডেফিনেশনটা কমপ্লিট হয়ে যাবে। ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত পলিনিউক্লিওটাইড। ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত পলিনিউক্লিওটাইড যা বৈশিষ্ট্য প্রকাশ করে, যা বৈশিষ্ট্য প্রকাশ করে। তাইলে ক্রোমোজোমের ডিএনএ এর ফুল ডেফিনেশন যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা কি বলবো? অ্যাকচুয়াল ডেফিনেশনটা হচ্ছে ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত পলিনিউক্লিওটাইড যা বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। এই হচ্ছে আমার ডিএনএ এর ডেফিনেশন এবং ডিএনএ এর ফুল ফর্ম। এখান থেকে আর কিছু জানার দরকার নেই। এখানে আমরা যা জানছি এটা আমরা পরের টপিকে যেই ঢুকবো এর ডিটেইলে। সো আমরা ডিএনএ থেকে এখান থেকে জাস্ট জানবো ডিএনএ এর লোকেশনটা জানতেছি, ডেফিনেশন জানতেছি, ক্রোমোজোমে অবস্থিত পলিনিউক্লিওটাইড যা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, আর ফুল ফর্মটা জানতেছি। জাস্ট তিনটা সংক্ষিপ্ত কোশ্চেন, এটা জ্ঞানমূলকে আসতে পারে, এটা এমসিকিউ আসতে পারে। এইটুকুন জানলেই আমাদের হয়ে যাচ্ছে। আমরা আজকের মেইন যেই পড়াতে ঢুকবো সেটা হচ্ছে আমাদের ডিএনএ ডবল হেলিক্স বা দ্বিসূত্রী কাঠামো। এইখান থেকে এইটার উপরে পড়া শুরুর আগে এইখানে কয়েকটা স্টার মার্ক দিয়ে দাও, মানে তোমার বইয়ে যতগুলো স্টার মার্ক তুমি দিতে পারছো দিয়ে দাও। এইখান থেকে কোশ্চেন আসবেই আসবে, এইটা শিওর থাকো, এখান থেকে কোশ্চেন দিবেই দিবে। ওকে, এখন ডিএনএ যদি আমি একটু মানে ছবিটা দেখি, এই ছবির মধ্যে অনেক কিছু দেখা যাইতেছে, অনেকগুলা জিনিস এখানে আমরা দেখতে পারতেছি। একটা হচ্ছে এই যে পেঁচানো সিঁড়ির মতন একটা ধাপ দেখা যাচ্ছে, রাইট? এই যে পেঁচানো সিঁড়ির মতন একটা ধাপ দেখা যাচ্ছে, এই যে একটা পেঁচানো সিঁড়ির মতন ধাপ দেখতেছি। তার মাঝখানে আবার দেখো অনেকগুলো সিঁড়ির মতন হয়ে আছে, রাইট? একটা সর্পিলাকার গঠন, তার মধ্যে আবার সিঁড়ি এবং অনেকগুলো জিনিসপত্র দেখতে পারতেছি। অ্যাকচুয়ালি ডিএনএ যখন তুমি মাইক্রোস্কোপের নিচে দেখবা, বা আমরা যদি অনেক ডিপলি দেখার চেষ্টা করি মাইক্রোস্কোপে, তখন অ্যাকচুয়ালি এদের স্ট্রাকচারটা এরকমই চলে আসে, ঠিক আছে? এরকম সর্পিলাকার গঠন, এবং এদের মাঝখানে কি থাকে? এদের মাঝখানে স্টেপ থাকে বা স্টেয়ার থাকে, বা বাংলায় বললে সিঁড়ি থাকে, ঠিক আছে? তার মানে ডিএনএ এরকম সর্পিলাকার এবং মাঝে থাকতেছে হচ্ছে সিঁড়ি। তো ডিএনএ নিয়ে আসলে মানুষের কোশ্চেনের শেষ ছিল না। যখন ডিএনএ আবিষ্কার হয়, ডিএনএ আবিষ্কার হওয়ার পর থেকেই এইটা নিয়ে মানুষের অনেক অনেক চিন্তা ভাবনা। কারণ একটা টাইমে মানুষের আসলে এটা মনে হওয়া শুরু হইলো যে এই যে বংশগতিটা যে মেইনটেইন হচ্ছে, এইটা আসলে কে নিয়ন্ত্রণ করতেছে? তো ফার্স্টে হিসাব হইলো যে ক্রোমোজোম হচ্ছে, তারপরে তারা যে দেখলো না ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকতেছে তারা আমার এই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করতেছে। তো মানুষের মধ্যে এটা নিয়ে অনেক কিউরিসিটি ছিল, ঠিক আছে? তো তখন এটার অ্যাকচুয়াল স্ট্রাকচার নিয়ে অনেকে অনেক রকম মতবাদ দেওয়ার চেষ্টা করছে, বাট সার্বজনীন স্বীকৃত যেই মতবাদটা সেটা হচ্ছে
ডিএনএ ডবল হেলিক্স মডেল এটা কে দিছে? এটা ওয়াটসন অ্যান্ড ক্রিক নামক দুইজন ব্যক্তি, ওয়াটসন ক্রিক নামক দুইজন ব্যক্তি তারা এই মডেলটা দাঁড় করাইছে। ওয়াটসন এন্ড ক্রিক নামক দুইজন ব্যক্তি এই মডেলটা দাঁড় করাইছে এবং এটাই বেসিক্যালি ডিএনএ ডাবল হেলিক্সের অ্যাকচুয়াল সার্বজনীন স্বীকৃত মডেল। ওকে, এখন আমরা এই মডেলটা ডিটেইলে যাব। তো ডিটেইলে যাওয়ার আগে আমরা আগের পেজে দেখো, এখানে যখন পড়াইতে নিছি আমি এখানে অনেকগুলো কথা বলছি যে আমরা ডবল হেলিক্সে যে শিখবো, রাইট? সো আমরা এইখানেও এটাতেই আসবো। আমাদের ফার্স্টেই যেটা করতে হবে, ডিএনএ ডবল হেলিক্স মতামতে যাওয়ার আগে আমরা একটু ডিএনএ এর ফুল ফর্মটা আরেকটা বার একটু লিখে নিই। কেমন? ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, কেন এটা লাগতেছে? কারণ এটা আমাদের পড়াটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওয়াটসন এবং ক্রিক বেসিক্যালি আমার ডিএনএ দেখতে কিরকম, ডিএনএ এর মধ্যে কি কি আছে, এগুলা নিয়ে মেইন আলোচনাটা দিছে। সো ওয়াটসন এবং ক্রিক এই দুইজন ফার্স্টেই বলল যে ডিএনএটা বেসিক্যালি দ্বিসূত্রাকার। একটু খেয়াল করে দেখো তো, ডিএনএ কি ডাবল দেখা যাচ্ছে না? যে দুইটা সূত্র নিয়ে তৈরি, এইটা আমার একটা সূত্র আর এইটা হচ্ছে আমার আরেকটা সূত্র, রাইট? তার মানে আমার প্রথম আমি দেখেই বুঝতে পারতেছি ডিএনএটা হচ্ছে দ্বিসূত্রাকার বা ডবল হেলিক্স, এটাকে আমরা বলি ডবল হেলিক্স। আচ্ছা, এখন আসো, এই যে ডবল হেলিক্স, এই ডবল হেলিক্সটাকে বলা হচ্ছে যে এটা নিউক্লিওটাইডের সূত্র। নিউক্লিওটাইডের সূত্র, নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডের সামনে আমরা একটু পলি লাগাই দিই, তাহলে জিনিসটা আরো অ্যাকুরেট হয়। এটা একটা পলিনিউক্লিওটাইডের সূত্র। পলিনিউক্লিওটাইডের সূত্র। পলি মানে কি? পলি মানে অনেক, তার মানে অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে গঠিত, রাইট? আসো, হোয়াট ইজ নিউক্লিওটাইড এটা আমাদের জানতে হবে। হোয়াট ইজ নিউক্লিওটাইড? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, আমরা ওই আগের পেজেও দেখছি যে নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিডের মধ্যে নিউক্লিওটাইড বলতে যেও বলি নাই। এখন এই যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড এইটা আমরা কি কি দিয়ে তৈরি? এটার মধ্যে তিনটা কম্পোনেন্ট আছে। কয়টা কম্পোনেন্ট আছে ভাইয়া? তিনটা কম্পোনেন্ট আছে, মনে রাখতে হবে। নিউক্লিওটাইডের মধ্যে কম্পোনেন্ট আছে তিনটা। এখন এই তিনটা কম্পোনেন্টের নাম আমরা মনে রাখবো আমার বন্ধু নাফিসের নাম দিয়ে, ঠিক আছে? আমার বন্ধু নাফিসের নাম দিয়ে মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো? নাফিসের নাম দিয়ে মনে রাখবো। নাফিসের নাম দিয়ে নিউক্লিওটাইডের নামটা মনে রাখবো, ঠিক আছে? কি কি আসতেছে? নয় দিয়ে আমরা মনে রাখবো, না দিয়ে মনে রাখবো নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেন বেস। ওকে, ফ দিয়ে কি মনে রাখবো? ফ দিয়ে মনে রাখবো ফসফেট। আর স দিয়ে কি মনে রাখবো? স দিয়ে মনে রাখবো সুগার। আমরা এটা নিয়ে আবার ডিটেইলে ঢুকবো। তার আগে আমরা জাস্ট একটু পলিনিউক্লিওটাইডের স্ট্রাকচারের মধ্যে আমরা কি কি পাচ্ছি সেটা একটু বলি। আমি বলছি যে পলিনিউক্লিওটাইডের স্ট্রাকচার আমরা মনে রাখবো আমার বন্ধু নাফিসের নাম দিয়ে। ন দিয়ে মনে রাখবো নাইট্রোজেনাস বেস, ফ দিয়ে মনে রাখবো ফসফেট, আর এস দিয়ে মনে রাখবো সুগার। নাফিস, নাফিস দিয়ে আমাদের নিউক্লিওটাইড চলে আসবে। এখন এই তিনটা জিনিস নিয়ে আমাদের একটু ডিটেইলে ঢুকতে হবে। সো আমরা যদি প্রথমেই আসি, আমরা নাফিসের মধ্যে ঢুকি একটু। আসো, এই হচ্ছে আমার নাফিস। হ্যাঁ, নাফিসের মধ্যে ফার্স্টেই পাইছি হচ্ছে ন দিয়ে পাইছি নাইট্রোজেন বেস। আমি সংক্ষেপে লিখি N2 বেস। হ্যাঁ, তোমরা পরীক্ষার খাতায় N2 বেস লিখবা না, তোমরা বড় হাতে লিখবা নাইট্রোজেন বেস। N2 বেস কখনো লিখবা না। আবারও বলতেছি, পরীক্ষার খাতায় N2 বেস লিখলে মার্কস কাটা যাবে। মার্কস তো পাবাই না, মার্কস কাটবে। ইভেন দো অ্যান্সারটা ঠিক, এটা নাইট্রোজেন বেস N2 বেস কারেক্ট, বাট টিচাররা এটা অ্যালাউ করবে না তোমাকে, কারণ তোমার এখনো মানে ওই স্টেজটা যাও নাই যে এটা N2 বেস হিসেবে লিখবা। নাইট্রোজেন বেস, তাইলে এটার বাংলাটা কি হচ্ছে? এটার বাংলা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক। নাইট্রোজেন ঘটিত ক্ষারক। আচ্ছা, এই নাইট্রোজেনাস বেসের মধ্যে যদি আমরা একটু ডিটেইলে ঢুকি, ওয়াটসন ক্রিক সাহেব কি কি বলতে চাইছে সেটার মধ্যে ঢুকবো। তো নাইট্রোজেন বেস বেসিক্যালি এক ধরনের ক্ষারক যেটা নাইট্রোজেন দিয়ে তৈরি।
একটা ক্ষারক যেটা নাইট্রোজেন দিয়ে তৈরি। এখন ওয়াটসন ক্রিক বলতে চাচ্ছে যে নাইট্রোজেন বেস আমরা যেটা পাচ্ছি ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন বেস দুই ধরনের পাওয়া যায়। কয় ধরনের পাওয়া যায়? দুই ধরনের পাওয়া যায়। এই দুই ধরন হচ্ছে, একটা হচ্ছে পিউরিন আরেকটা হচ্ছে পাইরিমিডিন। একটা হচ্ছে পিউরিন আরেকটা পাইরিমিডিন। পিউরিন এবং পাইরিমিডিন, একটা পিউরিন একটা পাইরিমিডিন, একটা পিউরিন একটা পাইরিমিডিন। তাইলে নাইট্রোজেন বেস কয় ধরনের? নাইট্রোজেন বেস আমার আসছে দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন একটা পাইরিমিডিন, একটা পিউরিন একটা পাইরিমিডিন। এখন এই পিউরিন এবং পাইরিমিডিন এদের মধ্যে আবার কিছু জিনিসপত্র আছে। হ্যাঁ, পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে আরো দুই ধরনের করে আমরা নাইট্রোজেন বেস পাবো, আরো দুই ধরনের নাইট্রোজেন বেস পাবো। পিউরিনের মধ্যে কি কি পাচ্ছি? পিউরিনের মধ্যে আমরা পাবো হচ্ছে অ্যাডিনিন, অ্যাডিনিন এবং গুয়ানিন, গুয়ানিন। ওকে, আর পাইরিমিডিনের মধ্যে আমরা কি কি পাচ্ছি? পাইরিমিডিনের মধ্যে পাচ্ছি আমরা আরো দুইটা, একটা হচ্ছে সাইটোসিন আর একটা হচ্ছে থায়ামিন। ওকে, একটা হচ্ছে অ্যাডনিন গুয়ানিন আর একটা হচ্ছে সাইটোসিন এবং থায়ামিন। এটাকে আমরা শর্টে যদি আমরা শর্ট ফর্মে একটু লেখার যদি চেষ্টা করি, মানে আমরা যে আক্ষরিক অর্থে প্রকাশ করি, অ্যাডনিন হচ্ছে এ দিয়ে প্রকাশ করি, গুয়ানিন দিয়ে আমরা প্রকাশ করি হচ্ছে জি দিয়ে, সাইটোসিন আমরা প্রকাশ করি এস দিয়ে এবং থায়ামিনটা আমরা প্রকাশ করি টি দিয়ে। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন বেজের মধ্যে আমরা টোটাল কি কি পাচ্ছি? নাইট্রোজেন বেজের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে পিউরিন এবং পাইরিমিডিন। এই পিউরিন এবং পাইরিমিডিনকে আবার আমরা ভাগ করতে পারতেছি। পিউরিনের মধ্যে আমরা পাই অ্যাডনিন গুয়ানিন এবং পাইরিমিডিনের মধ্যে পাই আমরা সাইটোসিন এবং থায়ামিন। বেসিকলি এই নাইট্রোজেনাস বেসগুলো আমরা ডিএনএ এর মধ্যে পেয়ে থাকি এবং এটাকেই বলা হচ্ছে আমার এই পলিনিউক্লিওটাইড। যে নিউক্লিওটাইড আমরা পড়ছিলাম, নিউক্লিওটাইডের নাফিসের ন দিয়ে আমরা এই নাইট্রোজেন বেসের এই কথাগুলা জানতে হবে, অ্যাডনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া ডিএনএ এর কই এই নাইট্রোজেন বেসগুলা থাকে, আমাকে ছবি দেখান নাহলে বুঝবো না। তো ছবিতে যদি আমি দেখাইতে চাই একটু খেয়াল করে দেখো, হ্যাঁ পিঙ্ক কালার নেই, এই যে দেখো, এই যে মাঝখানে দেখা যাচ্ছে না স্টেয়ার, সিঁড়ি, ধাপ, এই ধাপগুলার মধ্যেই বেসিক্যালি থাকে কি, এই ধাপগুলোর মধ্যেই কিন্তু থাকে আমার নাইট্রোজেন বেস। এই ছবিটা দেখাচ্ছে অ্যাকচুয়াল ছবি, বা আমি চোখে কিভাবে দেখব, ফিজিক্যাল স্টেট ভৌত অবস্থা কিভাবে দেখতেছি সেইটা। এইটা ডান পাশের ছবিটা হচ্ছে সেইটা। আর এইটাকে তুমি যদি কেমিক্যালি ব্রেকডাউন করো, অর্থাৎ ভিতরে ঢুকো, ভিতরে ঢুকলে তুমি দেখতে পারবা এই ছবিটা, ভিতরে দেখতে পারবা এই ছবিটা। সো এই ছবিটার মধ্যে যদি তুমি একটু তাকাও, দেখো ভাইয়া যা যা বলছি সব জিনিসগুলো পাও কিনা। আমরা সংক্ষেপে লেটারে কি কি পড়ছিলাম? এ জি এস টি, তাই তো? এইভাবে পড়ছিলাম। খেয়াল করে দেখো তো এই সিঁড়ির মাঝখানে এই লেটারগুলো পাই কিনা, এ টি জি সি, এইভাবে আমরা পাচ্ছি কিনা? পাচ্ছি, অবশ্যই পাচ্ছি। আচ্ছা, এখন এটাই তার মানে এই ডিএনএ এর মাঝখানে যে সিঁড়িগুলো থাকে সেই সিঁড়ির মধ্যেই নাফিসের ন মানে নাইট্রোজেনাস বেস গুলো থাকতেছে। এখন আসো একটু যদি আমি ছবিটার মাঝখানে যদি একটু দেখো, দেখো এখানে কিছু দাগ দেখা যাচ্ছে, রাইট? এরকম দাগ দেখা যাচ্ছে, রাইট? আবার একটু যদি খেয়াল করো, এখানে কিছু সিকোয়েন্স মেনটেন করতেছে, যেমন এর সাথে টি মিলতেছে, জির সাথে সি মিলতেছে, টির সাথে এ মিলতেছে, এর সাথে টি মিলতেছে। তার মানে এরকম কিন্তু হচ্ছে না যে এর সাথে জি মিলে বসে আছে। দেখো তো এই ছবির মধ্যে কোথাও তুমি পাইতেছো এর সাথে জি মিলতেছে? মিলতেছে না। তার মানে ডেফিনেটলি এখানে কোনো না কোনো ঘটনা আছে, যে ঘটনার কারণে এখানে আমার এর সাথে টি মিলতেছে, জির সাথে সি মিলতেছে, রাইট? নাইলে তো আমি তো যে কোনো ভাবেই একটা কম্বিনেশন বানাই দিতে পারতাম, সেটা কিন্তু এখানে আসে নাই। দ্যাট মিনস এইখানে একটা কম্বিনেশন আছে। এখন একটু খেয়াল করে দেখো এই মিলটা কিভাবে হয় সেটা একটু দেখি। এই মিলটা মনে রাখবা যে কিভাবে মিলবে, বনটা বা একসাথে যে জোড়া লাগতেছে এইভাবে যে দেখলাম সিঁড়িটা তৈরি করতেছে, সিঁড়ি তৈরি কিভাবে হবে? সিঁড়ি তৈরি হবে আমি তুমি গরু ছাগল দিয়ে। কি দিয়ে তৈরি হবে? আমি তুমি গরু ছাগল। আমি তুমি গরু ছাগল মানে কি?
আমি তুমি গরু ছাগল, আমি তুমি মানে হচ্ছে আমার সাথে তুমি মিলবা, আমার সাথে তুমি মিলবা, আর গরুর সাথে মিলবে ছাগল, গরুর সাথে মিলবে ছাগল, এতে আমি টিতে তুমি, জিতে গরু, জিতে ছাগল। তার মানে আমার সাথে তুমি মিলতেছো, গরুর সাথে ছাগল মিলতেছে, মনে রাখতে হবে। তাইলে আমরা এখানে পাচ্ছি কি, আমরা এখানে পাচ্ছি আমি তুমি গরু ছাগলের মধ্যে আমরা মিলাইতে পারতেছি। এখন এই যে আমার সাথে তোমার বন্ড এবং গরুর সাথে ছাগলের বন্ড অর্থাৎ এটিজিসির বন্ড, এখানে একটা জিনিস মাথায় রাখবা, অ্যাডনিন এবং থায়ামিন অর্থাৎ এটির মধ্যে থাকবে ডাবল বন্ড এবং জি এবং সির মধ্যে কি থাকবে, ট্রিপল বন্ড। এখন তোমার মাথায় প্রশ্ন আসতেছে, ভাইয়া এই যে ডাবল বন্ড ট্রিপল বন্ড বললেন বা বন্ধন বললেন, দ্বিবন্ধন ত্রিবন্ধন, বন্ধনটা কিসের? এতদিনে তোমরা কেমিস্ট্রি পড়ে ফেলছো, কেমিস্ট্রির মধ্যে তোমরা জানো বন্ধনের একটা আলাদা টপিক ছিল। তাহলে ভাইয়া এটা কেমন বন্ধন? এটা কি সমযোজী বন্ধন, নাকি আয়নিক বন্ধন, নাকি এটা অন্য কোনো বন্ধন? তো এই যে এখানে তোমাদের ডিএনএ এর মধ্যে যে বন্ধনগুলো দেখতেছো, মনে রাখবা এখানকার বন্ধনগুলো বেসিক্যালি হাইড্রোজেন বন্ড। এগুলো কি ধরনের বন্ধন? হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন। আমি পড়ানোর সময় আমি অনেক বেশি পরিমাণ ইংলিশ টার্মগুলো ইউজ করি। ইংলিশ টার্ম ইউজ করার রিজন আছে। ইংলিশ টার্ম ইউজ করার রিজন হচ্ছে, তোমরা ভাইয়া এখন বেসিক্যালি 9-10-এ চলে আসছো, মানে তোমরা তোমাদের লাইফের একটা মানে লাইফটা গুছানোর একদম ইনিশিয়াল একটা স্টেজে আসো, ঠিক আছে? এই যে স্টেজটায় আসো, এরপরে তোমরা কলেজে উঠবা, কলেজের পরে তোমরা ইউনিভার্সিটিতে উঠবা। ইভেন তুমি যদি কলেজে ওঠার জন্য তুমি নটরডেম কিংবা হলি ক্রস বা সেন্ট জোসেফে ভর্তি পরীক্ষা দিতে যাও, তখন দেখবা ওদের কোশ্চেনে কিন্তু প্রচুর পরিমাণে এই ইংলিশ টার্মগুলো ইউজ হয়। আমার কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আমাদের কলেজে আমরা যখন স্কুল কলেজে পড়তাম, আমাদেরকে প্রচুর পরিমাণে এই ইংলিশ টার্মগুলো অ্যাপ্লাই করা হতো। ইভেন আমাদের কোশ্চেন পেপারের মধ্যেও এই ইংলিশ টার্মগুলো থাকতো, কোশ্চেন পেপারের মধ্যেও এই ইংলিশ টার্মগুলো থাকতো। তো যেটা হয়েছিল, পরবর্তীতে যখন আমরা কলেজে উঠি, কলেজে ওঠার পর যখন ভার্সিটির অ্যাডমিশন এক্সাম দিতে যাই, তখন কিন্তু এগুলো আমাদের হেল্প করছিল। কারণ ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেনে যে দেখবা প্রচুর পরিমাণ এই জিনিসপত্রগুলো কিন্তু ইউজ হয়, এই ইংলিশ টার্মগুলো ইউজ হয়। সো পড়ার সময় ট্রাই করবা বাংলা এবং ইংলিশ দুইটা টার্মই মাথার মধ্যে রাখা। তুমি বাংলাটা ভালো মতন শিখবা, বাট ইংলিশ টার্মটা জানতে হবে, যাতে পরীক্ষার মধ্যে কোশ্চেন আসলে হাই হাই অবস্থা না হয়, ভাই আমি তো এটা কখনো দেখিই নাই, এরকম অবস্থা যেন না হয়। দ্যাটস ওয়াই তোমরা একটু ইংলিশ টার্মগুলো হালকা করে জানবা, ঠিক আছে? তো আমার যেটা বলতেছিলাম, আমার নাইট্রোজেন বেজের মধ্যে এটিজিসির মধ্যে আমরা হাইড্রোজেন বন্ড পাচ্ছি। হাইড্রোজেন বন্ডগুলো অ্যাডনিন থায়ামিনের মধ্যে থাকতেছে ডাবল বন্ড, গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে থাকতেছে ট্রিপল বন্ড। ওকে, আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করো তো, তাইলে আমার বন্ডগুলো কিভাবে ফর্ম হচ্ছে? আমার বন্ডগুলো যদি আমি একটু বলি, আমরা কি বলতে পারি না যে অ্যাডনিনের সাথে মিলতেছে থায়ামিন, রাইট? অ্যাডনিনের সাথে মিলতেছে থায়ামিন এন্ড গুয়ানিনের সাথে মিলতেছে সাইটোসিন, রাইট? অ্যাডনিনের সাথে মিলতেছে থায়ামিন, গুয়ানিনের সাথে মিলতেছে সাইটোসিন। দ্যাট মিনস আমার একটা পিউরিনের সাথে একটা পাইরিমিডিন মিলতেছে, এটা কি বলা যায় না? দেখো, অ্যাডনিন পিউরিন আর থায়ামিন পাইরিমিডিন, আবার গুয়ানিন হচ্ছে পিউরিন, সাইটোসিন হচ্ছে পাইরিমিডিন। তার মানে পিউরিন এবং পাইরিমিডিন, অর্থাৎ আমার এইখানে একটা পিউরিনের সাথে একটা পাইরিমিডিন মিলতেছে। এটা আমরা খুব ক্লিয়ারলি এবং খুব ইজিলি বলতে পারি, যেই কথাটাই আমাদের ওয়াটসন এবং ক্রিক সাহেব বলছে, যে ডিএনএ ডাবল হেলিক্সের মধ্যে যেই ডাবল বন্ডগুলো থাকে, ডিএনএ ডাবল হেলিক্সের মধ্যে যে ডাবল বন্ডগুলো থাকতেছে বা ট্রিপল বন্ডগুলো থাকতেছে, অর্থাৎ হাইড্রোজেন বন্ডগুলো থাকতেছে, এই বন্ধন অলওয়েজ পিউরিন এবং পাইরিমিডিনের সাথে হয়। অর্থাৎ একটা পিউরিনের সাথে একটা পাইরিমিডিন হয়। অর্থাৎ একটা সূত্রকে যদি আমার পিউরিন থাকে, আরেকটা সূত্রকে পাইরিমিডিন থাকতে বাধ্য। একটা সূত্রকে যদি পিউরিন থাকে, আরেকটা সূত্রকে পাইরিমিডিন থাকতে বাধ্য। সো এইটা আমাদের ওয়াটসন এবং ক্রিক সাহেব বলে দিয়ে গেছে, এবং এইটাই পরবর্তীতে আসলে সার্বজনীন স্বীকৃত হয়ে গেছে যে না, এটা আসলে ট্রু, এটা ভুল কথা সে বলে নাই। ওকে, তাইলে আমরা এখান থেকে মোটামুটি আমাদের বন্ধু নাফিসের ন দিয়ে যা যা ছিল সবকিছু আমরা ডিকোড করে ফেলছি। আমরা কি কি পাইছি এর মধ্যে? আমরা এখানে পিউরিন পাইরিমিডিনের একটা ডিটেইল যা যা লাগে এখান থেকে সবকিছু আমরা এখান থেকে দেখতে পারছি, ঠিক আছে? তাহলে আমাদের নাফিসের ন আমাদের শেষ, নাফিসের ন আমাদের শেষ। এবার আমরা পড়বো ফিশ, আমরা পড়বো ফিশ। ওকে, ফিশের মধ্যে কি আছে দেখি। ফিশের মধ্যে ফ দিয়ে আমরা কি পাইছিলাম? আমি বলছিলাম ফ দিয়ে বেসিক্যালি, ফ দিয়ে হচ্ছে ফসফেট, তাই না? ফ দিয়ে বলছিলাম
ফসফেট। এই ফসফেটটা আসলে কি? এই ফসফেটটা হচ্ছে এক ধরনের ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিকের বাংলা কি ভাইয়া? ইনঅর্গানিকের বাংলা হচ্ছে অজৈব ফসফেট। ঠিক আছে, অজৈব ফসফেট। আল্লাহ, হাতের লেখার কি অবস্থা, কই চলে যাচ্ছে। আচ্ছা, ফসফেটের মানে হচ্ছে, আমরা এখান থেকে জাস্ট ফসফেট থেকে এইটুকুনি জানবো, ফসফেটটা হচ্ছে এক ধরনের ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট। এখন এই অজৈব ফসফেটটা বেসিক্যালি ডিএনএ যখন সৃষ্টি হয়, ডিএনএ সৃষ্টির সময় এটা তৈরি হয়। ঠিক আছে, এই ইনঅর্গানিক ফসফেটটা, এটা নিয়ে আসলে ডিটেল যাওয়ার দরকার নাই বা এটার ডিটেলটা দরকার নেই। আমাদের যেটা লাগবে, যেটা ডিটেলটা আমরা একটু জানবো, সেটা হচ্ছে এই এই দন্ত স বা ফিশের সতে কি? সতে হচ্ছে সুগার, আমরা জানছি সতে হচ্ছে সুগার। সতে কি ভাইয়া? সতে হচ্ছে সুগার। আসো, এই যে সুগার, সুগার জিনিসটা আসলে কি? সুগারটা হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। আচ্ছা, কার্বোহাইড্রেট না লিখে আমরা বাংলায় আসি একটু, শর্করা। হ্যাঁ, শর্করা বা কার্বোহাইড্রেট, যেটাই বলো। এখন এই যে কার্বোহাইড্রেট বা শর্করা দেখতে পারতেছো, এই কার্বোহাইড্রেট বা শর্করাটা মেইনলি তৈরি হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে। মেইনলি তৈরি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। নট নেসেসারিলি এই তিনটেই থাকবে, বাট কমনলি সিএইচও থাকে, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে আমার সুগারটা থাকে। এবং আমরা যদি সুগারের স্ট্রাকচারের দিকে তাকাই, সুগারগুলো বিভিন্ন ধরনের রিং ফর্মেশনে থাকে। হ্যাঁ, বিভিন্ন ধরনের রিং ফর্ম করে থাকে। এরকম রিং ফর্ম করতে পারে, অথবা এরকম রিং ফর্ম করে। ঠিক আছে, এরকম রিং ফর্ম করে করে এইগুলা সুগারগুলা তৈরি হয়। এখন এই যে রিংগুলা ফর্ম করে, রিং এর প্রত্যেকটা হাতে থাকে হচ্ছে কার্বন। প্রত্যেকটা হাতে থাকে হচ্ছে কার্বন। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সুগারগুলা বেসিক্যালি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি, এবং এই সুগারের মেইন স্ট্রাকচারের মেইন কেন্দ্রটা থাকে হচ্ছে কার্বন। মেইন কেন্দ্রে থাকে কার্বন, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। আচ্ছা, এখন যদি মেইন কেন্দ্রে কার্বন থাকে, এই যে শর্করার নামকরণটা আমরা করে থাকি এই কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে। শর্করার নামকরণটা আমরা কিসের উপর ভিত্তি করে করি? কার্বনের নাম সংখ্যার উপর ভিত্তি করে। এটা হইতে পারে ট্রায়োজ, যদি 3টা কার্বনের শর্করা হয় ট্রায়োজ হবে, 4টা কার্বন হইলে টেট্রোজ হবে, 5টা হইলে পেন্টোজ হবে, 6টা হইলে হেক্সোজ হবে, 7টা হইলে হেপ্টোজ হবে। এই রকম আমরা শর্করাগুলোর নামকরণের ক্ষেত্রে কার্বন সংখ্যাটাকে একটা মেইন হিসাবে ধরি, বা কার্বন যতগুলো আছে সেই হিসাবে আমরা এটাকে নামকরণ করি। তো যদি আমি অলরেডি বললাম যে যদি 5 কার্বন হয়, তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি পেন্টোজ। কি বলি ভাইয়া? পেন্টোজ বলি, পেন্টোজ। এই পেন্টোজ যেটা আমরা পাচ্ছি 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগারের, একটা সুগারের নাম হচ্ছে রাইবোজ। কি নাম? রাইবোজ। 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগারের একটা সুগারের নাম আমরা বলি রাইবোজ। কি বলি? রাইবোজ। আচ্ছা, তার মানে রাইবোজটা কয় কার্বন বিশিষ্ট সুগার? 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। রাইবোজটা কয় কার্বন বিশিষ্ট সুগার? 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। তাইলে আমরা এইখান থেকে সুগারের একদম বেসিক কিছু কথাবার্তা জানলাম। এইটা একটু আমি লিখে রাখি, একটুখানি এক্সট্রা। হ্যাঁ, এইটুকু আমরা এক্সট্রা জানতেছি। এটা আমাদের মেইনলি পরীক্ষার জন্য লাগবে না, কিন্তু কনসেপ্ট বিল্ড আপের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। একটু এক্সট্রা, ঠিক আছে? এইটুকু আমরা একটু এক্সট্রা জানলাম। কি বললাম? সুগার, শর্করা, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি। এর মাঝখানে যে কার্বন স্ট্রাকচার গুলো আমরা পাচ্ছি, এই স্ট্রাকচার গুলোর মধ্যে আমার মেইনলি যখন 5টা কার্বন থাকে তখন সেটাকে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ বলি, এবং এই 5 কার্বন বিশিষ্ট পেন্টোজের একটা স্পেসিফিক টাইপকে আমরা বলি রাইবোজ। তাইলে এটার নাম হচ্ছে রাইবোজ সুগার। এটার নাম কি? রাইবোজ সুগার। আচ্ছা, এখন এই যে আমরা রাইবোজ সুগারটা দেখতে পারতেছি এইখানে, হ্যাঁ, এই যে রাইবোজ সুগারটা আমরা দেখতে পারতেছি, এই রাইবোজ সুগার বেসিক্যালি এরকম হয়। ঠিক আছে,
রাইবোজ সুগারটা দেখতে এরকম রিং এর মতন হয়, এরকম রিং এর মতন হয়। প্রত্যেকটায় আমার কার্বন থাকতেছে, প্রত্যেকটায় থাকতেছে কার্বন। এই কার্বনের সংখ্যাগুলো যদি আমি দেখি, প্রথমটা 1, তারপরে 2, 3, এই 4, এই হচ্ছে 5। তাইলে খেয়াল করে দেখো আমার 5টা কিন্তু কার্বন হয়ে গেল, রাইট? সো এটা হচ্ছে সেই আমার রিং শেপের 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, রিং শেপের 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। এখন তাইলে আমরা এই যে ফিশের পাইলাম, পাইলাম, এই দিয়ে একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, আমরা আবার একটু ব্যাকে আসি। ডিএনএ এর ফুল ফর্ম কি পড়ছিলাম? ডিঅক্সি রাইবো, ডিঅক্সি রাইবো। রাইবো মানেই বুঝতেছি না এটা রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবো দিয়ে বুঝতেছি না রাইবোজ সুগার। এই রাইবোর অংশটাই কিন্তু আমার ক্লিয়ার করে দিচ্ছে ভাই রাইবো মানেই রাইবোজ সুগার। এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই, রাইবো মানেই রাইবোজ সুগার, রাইবো মানেই রাইবোজ সুগার। আচ্ছা, তাইলে একটু এখানে আসি। এই হচ্ছে রাইবোজ, রাইবোর রাইবোজ, ঠিক আছে? রাইবোজ থেকে আমার রাইবো আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে তাইলে আমরা ডিঅক্সি কেন বললাম? ভাইয়া এখানে আমরা কেন ডিঅক্সি বললাম, রাইট? আচ্ছা, ডিঅক্সি মানে কি আমরা যদি একটু দেখি, ডিঅক্সি এটার মানে কি? ডিঅক্সি, ডিঅক্সি, ডি মানে কি? সায়েন্সের ভাষায় ডি মানেই বাদ, ডি মানে বাদ, বাদ বা নাই। আর অক্সি মানে অক্সিজেন, এটা আমরা বুঝতেছি, অক্সি মানে অক্সিজেন, অক্সিজেন। আচ্ছা, ডিঅক্সি মানে তাইলে কি? অক্সিজেন বাদ। ডিঅক্সি মানে কি? ডিঅক্সি মানে অক্সিজেন বাদ, সোজা হিসাব, ডিঅক্সি মানে অক্সিজেন বাদ। তাইলে ডিঅক্সি রাইবোজ বলতে কি বোঝাচ্ছে, বা ডিঅক্সি রাইবো মানে কি? তার মানে রাইবোজ সুগারে অক্সিজেন বাদ, রাইবোজ সুগারে অক্সিজেন বাদ। এখন তাহলে কোন জায়গা থেকে অক্সিজেনটা বাদ যাবে? এই যে খেয়াল করে দেখো, আমরা শর্করার মধ্যে বলছিলাম কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে, রাইট? এই হচ্ছে সেই আমার কার্বন গুলো, এই হচ্ছে সেই আমার কার্বন গুলো। এই কার্বনের যে 2 নাম্বার কার্বন আছে, এই 2 নাম্বার কার্বনে একটা হাইড্রোক্সিলের যে অক্সিজেন থাকার কথা, এইখানে সেই অক্সিজেনটা থাকে না, এইখানে সেই অক্সিজেনটা থাকে না, শুধু হাইড্রোজেন থাকে। তার মানে 2 নাম্বার কার্বনে আমার অক্সিজেনটা থাকে না, বিধায় আমরা এইটাকে বলি ডিঅক্সি রাইবোজ সুগার। কি বলি? ডিঅক্সি রাইবোজ সুগার। আই হোপ এই যে নাফিসের স দিয়ে যে সুগার ছিল, সুগারের এ টু জেড আমরা সবকিছু ক্লিয়ার করতে পারছি, আমাদের এখান থেকে কোনো কনফিউশন হবে না। ডিঅক্সি রাইবোজ সুগার এইখান থেকে কি কি বলতে চাচ্ছে বা কি কি বুঝাইতে চাচ্ছে আমরা ক্লিয়ার করতে পারছি। তাইলে আমরা ব্যাক করি, এই যে ডিএনএ এর মধ্যে আমরা বলছিলাম ডিএনএ হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড, রাইট? পলিনিউক্লিওটাইড বলতে যে বললাম নিউক্লিওটাইডের মধ্যে মেইনলি 3টা জিনিস থাকে, নাইট্রোজেনাস বেস থাকে, ইনঅর্গানিক ফসফেট থাকে এবং রাইবোজ সুগার থাকে। এই 3টা মিলে তৈরি হয় নিউক্লিওটাইড। এরকম অসংখ্য হাজার 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 নিউক্লিওটাইড একত্রিত হয়ে আমার তৈরি করবে একটা পলিনিউক্লিওটাইড। এই যে পলিনিউক্লিওটাইডটা তৈরি করতেছে, এই যে পলিনিউক্লিওটাইডটা তৈরি করতেছে, এটাকেই আমরা বলে থাকি নিউক্লিক অ্যাসিড। এটাকে আমরা বলে থাকি নিউক্লিক অ্যাসিড। তার মানে নিউক্লিক অ্যাসিড বেসিক্যালি আমার একটা পলিনিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমার একটা পলিনিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড পলিনিউক্লিওটাইড। এবার আসো তাইলে আমরা নামটা ভাঙ্গি। ডিএনএ, ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো বলতেছি কেন? কারণ সেই রাইবোজ সুগারের 2 নাম্বার কার্বনের অক্সিজেনটা নাই, এই জন্য এটা ডিঅক্সিরাইবোজ, রাইবোজে অক্সিজেন নাই। কেন নিউক্লিক অ্যাসিড বলতেছি? কারণ এখানে অসংখ্য পলিনিউক্লিওটাইড দিয়ে তৈরি হচ্ছে, বিধায় এটাকে আমরা বলি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। সো ডিএনএ এর ডেফিনেশন আমরা আগে যেটা দেখছিলাম, ক্লিয়ার হয়ে গেল না? ক্রোমোজোমে অবস্থিত এই সেই পলিনিউক্লিওটাইড, এই সেই পলিনিউক্লিওটাইড, এই সেই পলিনিউক্লিওটাইড, আমার ক্রোমোজোমে অবস্থিত পলিনিউক্লিওটাইড বস্তু
যা বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে বলা হয় ডিএনএ। তাইলে আমাদের ডিএনএ ডেফিনেশন কমপ্লিট। ডিএনএ এর মধ্যে কি কি থাকে সেটা আমাদের ক্লিয়ার হইলো, রাইট? এবার আসো, তাইলে আমরা ওয়াটসন ক্রিক মডেলের যা যা বলা ছিল সব আমি বলে ফেলছি। স্টিল একটু যদি গুছায় বলার চেষ্টা করি তাইলে কি হয়। ওয়াটসন ক্রিক ফার্স্টেই বলতে যাচ্ছে যে ডিএনএ দ্বিসূত্রক, ডিএনএ দ্বিসূত্রক। এর মধ্যে অসংখ্য নাইট্রোজেনাস বেস থাকে, নাইট্রোজেনাস বেসগুলো মেইনলি পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিনের মধ্যে থাকে অ্যাডেনিন গুয়ানিন, পাইরিমিডিনের মধ্যে থাকে সাইটোসিন অ্যান্ড থায়ামিন। অ্যাডেনিন এবং থায়ামিন হাইড্রোজেন ডাবল বন্ড দিয়ে তৈরি, গুয়ানিন এবং সাইটোসিন হাইড্রোজেন ট্রিপল বন্ড দিয়ে তৈরি। অর্থাৎ একটা পিউরিন আরেকটা পাইরিমিডিনের সাথে যুক্ত থাকে। গেল মাঝের স্ট্রাকচার নাইট্রোজেনাস বেস। তাহলে সাইডের এই যে দড়ির মতন, এই দড়ি কি দিয়ে তৈরি? এই সুতার মতন অংশ তৈরি হচ্ছে ইনঅর্গানিক ফসফেট এবং আমার রাইবোজ সুগার দিয়ে তৈরি। ইনঅর্গানিক ফসফেট এবং রাইবোজ সুগার দিয়ে তৈরি। রাইবোজ সুগারের 2 নাম্বার কার্বনের এই জায়গাটায় অক্সিজেন থাকে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি ডিঅক্সি রাইবোজ সুগার। এটাকে কি বলি? ডিঅক্সি রাইবোজ সুগার বলি। আচ্ছা, এরপরে আসো। এরপর সে বলতে যাচ্ছে এই যে আমার যেই প্যাচটা দেখতে পারতেছি, এই সর্পিলাকার প্যাচের মধ্যে অসংখ্য সিঁড়ির মতন থাকে এবং এই যে একটা প্যাচ দেখতে পারতেছো, এই যে একটা প্যাচ অর্থাৎ এই অংশটুকু, এই একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রোম। 34 অ্যাংস্ট্রোম। একটা প্যাচের দূরত্ব কত বা একটা প্যাচের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রোম। অ্যাংস্ট্রোম কি জিনিস? অ্যাংস্ট্রোম হচ্ছে একটা ইউনিট, রাইট? এটা হচ্ছে 10⁻10 মিটার আসে। সো 34 অ্যাংস্ট্রোম এই একটা প্যাচের দূরত্ব বা একটা প্যাচের ডিস্টেন্স। এরপরে সে বলতে যাচ্ছে প্রত্যেক প্যাচের মধ্যে 10টা করে সিঁড়ি থাকে। প্রত্যেক প্যাচের মধ্যে এরকম 10টা সিঁড়ি থাকে। কয়টা সিঁড়ি থাকে ভাইয়া? 10টা সিঁড়ি থাকে। যদি 10টা সিঁড়ি থাকে এবং একটা প্যাচের দৈর্ঘ্য যদি 34 হয়, সিঁড়ি আছে কয়টা? 10টা। তাইলে আমার এই একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব কত, বা একটা হাইড্রোজেন বন্ড থেকে আরেকটা হাইড্রোজেন বন্ডের দূরত্ব কত আসতেছে ভাইয়া? একটা হাইড্রোজেন বন্ড থেকে আরেকটা হাইড্রোজেন বন্ডের দূরত্ব আসতেছে 34/10, রাইট? হুইচ ইজ 3.4 অ্যাংস্ট্রোম। 3.4 অ্যাংস্ট্রোম। একটা প্যাচের দূরত্ব 34 অ্যাংস্ট্রোম, তার মানে, এবং প্রত্যেক প্যাচের মধ্যে 10টা করে আমার সিঁড়ি থাকে, তাহলে এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ির দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রোম। এবং আরেকটা ডিস্টেন্স আমাদের যেটা বলছে সেটা হচ্ছে এই যে একটা প্যাচ থেকে বা একটা দড়ি থেকে আরেকটা দড়ির মধ্যবর্তী দূরত্ব, দ্যাট ইজ এইখান থেকে এই পর্যন্ত, এইটা কতটুকু? এইটা হচ্ছে ভাইয়া 20 অ্যাংস্ট্রোম। তাহলে আমরা টোটাল এইখান থেকে ডিস্টেন্স রিলেটেড কিছু বা নিউমেরিক্যাল সংখ্যাগত কিছু ইনফরমেশন পাচ্ছি। একটা প্যাচ 34 অ্যাংস্ট্রোম, প্রত্যেকটা প্যাচের মধ্যে 10টা হচ্ছে ধাপ থাকে। সো একটা ধাপ থেকে আরেকটা ধাপের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রোম, এবং আমার এইখানে যেই ডিস্টেন্স, দুইটা ধাপের যে ডিস্টেন্স, সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রোম। এই হলো আমার ডিএনএ ডাবল হেলিক্স মডেলে ওয়াটসন এবং ক্রিক সাহেব যা যা বলতে চাইছে সেইটা। এবং এইখানে আমি যা যা কথাবার্তা বলছি সবগুলো বই আছে, রাদার বইয়ের থেকে বেশি জিনিস এখানে বলা হয়েছে, এবং তোমরা চেষ্টা করবা পরীক্ষার খাতায় সবগুলো জিনিস বলার জন্য। ঠিক আছে, তাইলে আমাদের অল ওভার ডিএনএ সম্পর্কে আমাদের এইটুকুনি জানতে হবে, এবং ডিএনএ ডাবল হেলিক্স নিয়ে যা যা আলোচনা ছিল, ডিএনএ ডাবল হেলিক্স নিয়ে যা যা পড়ার ছিল, আমরা এখান থেকে মোটামুটি সবকিছু কভার করে ফেলছি। এখন আজকে আমরা তাইলে কি কি পড়লাম? আজকে আমরা মেইনলি পড়লাম, আমরা যদি একটু সামারি করতে চাই, আমার ছবি না, আমরা এখান থেকে সামারি করব। জীবের বংশগতিক ডেফিনেশন অর্থাৎ অনুধাবন এবং জ্ঞানমূলক কোশ্চেনের আমরা অ্যান্সার করতে পারবো। ক্রোমোজোম কাকে বলে? ক্রোমোজোমের যদি জ্ঞানমূলক কোশ্চেন এবং অনুধাবনমূলক আসে সেটা। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া ক্রোমোজোম থেকে কি এই চ্যাপ্টারে আসতে পারে ওই যে গ বা ঘ?
এইখান থেকে কোশ্চেন আসতে পারে। গ ঘ এর কোশ্চেন কি ক্রোমোজোম থেকে দিবে? ইউজুয়ালি দেয় না। ইউজুয়ালি দেয় না, না দেওয়ার কারণ হচ্ছে আমাদের চ্যাপ্টার 1-এ তো এই জিনিস পড়ো, নিউক্লিয়াস তো একদম ডিটেইল পড়ো, সো দেখা যায় নিউক্লিয়াসের সাথে এই কোশ্চেনটা চলে আসে। এটা আলাদা করে এইখানে গ কিংবা ঘয়ে দিবে না, ঘয়ে কোশ্চেন এটা না। বাট ক্ষয়ে দিক বা কয়ে দিক আমরা পারবো, কয়ে দিলে জাস্ট ডেফিনেশনটা, আর যদি ক্ষয়ে দেয় অবশ্যই ভাইয়া কষ্ট করে এই জিনিসগুলো ইনক্লুড করবা। তোমাদের বইগুলো নাই, আমি এখানে বলতেছি, এবং এটা একটু ট্রাই করবা ইনক্লুড করার জন্য। নেক্সট একটু যদি আমি আসি, আমরা পড়ছি হচ্ছে ডিএনএ। ডিএনএ ডেফিনেশন পড়ছি, ডিএনএ অ্যাব্রিভিয়েশন পড়ছি, ফুল ফর্মটা কি সেটা জানছি। আর এরপরে আসছি আমাদের মেইন পড়ায়, ডিএনএ ডাবল হেলিক্সের মডেলের মধ্যে যা যা আছে, যা যা আছে একটা অক্ষর আমাদের এখান থেকে বাদ যায় নাই, আমরা সবকিছু ক্লিয়ার করে ফেলছি, একদম সব, ঠিক আছে, একদম সুগার থেকে শুরু করে সবটা। এবং তোমরা এই ক্লাসটা করবা, ক্লাস করার পর হোপফুলি তোমাদের কোনো ধরনের ক্লাস করার পরেই পড়া হয়ে যাওয়া উচিত। স্টিল যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে অথবা ইউটিউবের যে চ্যানেল আছে সেইখানে তোমরা কমেন্ট করবা। অ্যান্ড আমরা তোমাদের প্রতি অলওয়েজ ডেডিকেটেড। তোমাদের যে কোনো ধরনের প্রবলেম আমরা সলভ করার জন্য সবসময় তোমাদের সাথে আছি। যে কোনো ধরনের হেল্প লাগলে অলওয়েজ জানবা, কেউ না থাকলেও স্কুল ম্যাথমেটিক্স তোমাদের সাথে আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে কোনো প্রবলেম। এবং তোমরা অনেকেই থাকে যে আমরা দিনের বেলা পড়াশোনা করি, অনেকে থাকে রাত্রেবেলা পড়াশোনা করো, তো যে কোনো সময় মানে যে কোনো সময়, সন্ধ্যা 7টা হোক, সকাল 7টা হোক, রাত্রে 3টা হোক, রাত্রে 4টা হোক, তোমরা জাস্ট আমাদেরকে রিচ করার চেষ্টা করবা, সলভ করার দায়িত্ব আমাদের। আচ্ছা, তাইলে এখানে তো আমরা অনেক কিছু পড়লাম। এখন তোমাদের যেটা হয় যে ভাইয়া অনেক কিছু তো পড়লাম, এখন একটু বইয়ের থেকে একটু দেখি তো, বইয়ের সাথে আপনি যা পড়াইছেন এগুলো মিলতেছে নাকি, বইয়ের মধ্যে কোনো এক্সট্রা ইনফরমেশন আছে, এটা আমাদেরকে একটু দেখাই দেন। সো আমি একটু বইটা তোমাদেরকে দেখাইতে যাচ্ছি যে আমি আজকে যা যা পড়াইছি এর মানে বইয়ের প্রত্যেকটা টপিক, বইয়ের প্রত্যেকটা জিনিস কভার হচ্ছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ বই কভার না হইলে আলটিমেটলি আসলে পড়ে লাভ কি। এই হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা, জীবের অভিব্যক্তি, বংশগতি, হ্যান ত্যান 7-17। চলো আমরা একটু নিচের দিকে আগাই। এই হচ্ছে আমাদের জীবের বংশগতি, আমরা এটা নিয়ে পড়ছি, রাইট। এই যে প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য থাকে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায়, এবং এই যে বংশানুক্রমে বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তানে অর্থাৎ এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাচ্ছে, সেটাকেই বলা হয় বংশগতি। তার মানে জীবের বংশগতির ক খ 2টা কোশ্চেনই আমরা এখান থেকে কভার করে ফেলছি, এবং প্রত্যেকটা লাইন আমরা টাচ করে গেছি। নেক্সট আসো হচ্ছে বংশ পরম্পরার চারিত্রিক বৈশিষ্ট্য কোথায় কোথায় থাকে আমরা বলছি, যেগুলো হচ্ছে ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে থাকে, রাইট। আমরা এই ছবিটাই নিয়েছিলাম। আমি চেষ্টা করি যে তোমাদের পড়ানোটা তোমাদের বইয়ের ছবিগুলো যাতে হয়, যাতে করে তোমাদের পড়াটা সুবিধা হয়ে যায়। নেক্সট আসা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে দেখো নিউক্লিয়াসে, নিউক্লিওপ্লাজমে বিস্তৃত ক্রোমাটিন দিয়ে তৈরি, বলে ফেলছি। স্টার্স বার্জার, যেটা আমি বলছি যে ক্রোমোজোম আবিষ্কার করে। এখন এইখানে কিছু ইনফরমেশন আমি স্কিপ করে গেছি, বা বলতে পারো যে আমি বলি নাই, যেমন এই যে নিউমেরিক্যাল কিছু ইনফরমেশন, এই যে 3.5 থেকে 30 মাইক্রন, তারপর প্রস্থে 0.2 থেকে 2 মাইক্রন, এইগুলা হচ্ছে মাথার উপর, ব্রেনের উপর প্রেসার নেওয়া, ঠিক আছে। তুমি যদি মনে করো যে না আমার ভাই অনেক সময় আমার ব্রেইন পুরো সুপারসনিক, আমি এই সব ইনফরমেশন মনে রাখতে পারবো, তাইলে ভাই মনে রাখো, বাট ইন জেনারেল মনে রাখার দরকার নাই। আজকে আমার মেডিকেলের লাইফও শেষ, স্টিল আমি এইগুলো মুখস্থ করি নাই, আমার মুখস্থ করার প্রয়োজন হয় নাই, কারণ কোথাও আসে না, এগুলা খুদাই মানে পরে মাথার উপর প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, এর থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি, ইচ্ছা করে স্কিপ করছি, সেটা হচ্ছে ক্রোমোজোমের ডিপ্লয়েড নাম্বার। এই জিনিসটা নিয়ে আমরা আলাদা করে ডিটেইল পড়বো, এইখানে পড়বো না, ঠিক আছে। আর হচ্ছে ক্রোমোজোমের মাধ্যমে কি কি বৈশিষ্ট্য প্রকাশ হয় সেগুলো বলছি, চুলের রং, গায়ের আকৃতি টাকৃতি সবই বলে ফেলছি, ঠিক আছে। ক্রোমোজোমকে ভৌত ভিত্তি বলা হয়, এটাও আমরা বলছি, এবং এই টার্মটা একটু জানবা, ক্রোমোজোমকে ভৌত ভিত্তি বলা হয়, এই কোশ্চেনটা এখান থেকে তোমার হচ্ছে অনুধাবনমূলকে আসে, যে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়, ব্যাখ্যা করো। তখন এইখানে যা যা লিখছি বা আমি যা যা বলছি ওইটুকুন লিখে দিলে 2-2 পাবা। আচ্ছা, এরপর আসো ডিএনএ এর মধ্যে কি কি ছিল। ডিএনএ এর মধ্যে আমরা বলছিলাম যে আমরা অ্যাব্রিভিয়েশনটা পড়বো, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন আমরা বলে ফেলছি, ছবি ছিল। নেক্সট আসো, এই হচ্ছে সেই আমার ওয়াটসন এবং ক্রিকের মডেল। দেখো যা যা বলছে আছে কিনা, 5 কার্বন যুক্ত শর্করা, নাইট্রোজেন ঘটিত বেস, যার মধ্যে আছে ATGC,
তারপরে হচ্ছে অজৈব ফসফেট, যেটাকে আমি ইংলিশে বলছি ইনঅর্গানিক ফসফেট। 3টা উপাদানকে নিউক্লিওটাইড বলা হচ্ছে। মডেল দান করছে ওয়াটসন এন্ড ক্রিক। তারপরে আর কি আছে, এটাকে ডাবল হেলিক্সের মডেল বলা হচ্ছে বা দ্বিসূত্রী কাঠামো বলা হচ্ছে। নাইট্রোজেন বেস গুলো 2 ধরনের হয়ে থাকে, পিউরিন পাইরিমিডিন। এটিজিসি থাকতেছে, এই হচ্ছে পাইরিমিডিন পিউরিন। একটা সূত্রের অ্যাডমিন অন্যটা হচ্ছে থায়ামিনের সাথে যুক্ত হচ্ছে 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে। তারপরে আর কি আছে, তারপরে হচ্ছে গুয়ানিন সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হচ্ছে। তারপর আমরা অলরেডি বলছি যে পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে বন্ধনটা হয়ে থাকে 2টা সূত্রের একটা আরেকটা একরকম না, যেহেতু একটাই পিউরিন থাকতেছে একটা পাইরিমিডিন থাকতেছে, সো 2টা সূত্র দেখতে একরকম হইলেও স্ট্রাকচারালি এর মধ্যে কিছু পার্থক্য আছে। তারপর এদের ডিসটেন্সটা 34 অ্যাংস্ট্রম, তারপর 10টা নিউক্লিওটাইড থাকে একটা ডিসটেন্সের মধ্যে, দ্যাটস ওয়াই 3.4 অ্যাংস্ট্রম। এরপরে আসা হচ্ছে ডিএনএ এর 2টি পলিনিউক্লিওটাইড সূত্র আমরা দেখছি অলরেডি, যে একটা আরেকটা অপোজিটে অবস্থান করে, পেঁচানো পেঁচানো থাকে এবং তার মাঝখানে প্রধান অক্ষের সাথে, অর্থাৎ এই যদি হয় হচ্ছে আমার ডিএনএ, এই হচ্ছে ডিএনএ সাথে প্রধান অক্ষের সাথে লম্বা লম্বি ভাবে থাকে হচ্ছে আমার ওই ক্ষারগুলো, ঠিক আছে। আচ্ছা, এই তো নাইট্রোজেন বেজ অবস্থান করে আর একটা থেকে আরেকটার ডিস্টেন্স 20 অ্যাংস্ট্রম। স্টিল যদি পড়তে যে কোনো টপিক তোমাদের মনে হয় যে ভাইয়া আপনি পড়াইছেন আমি বুঝি নাই, বা এইরকম যদি হয়ে থাকে যে ভাইয়া আপনি পড়ানোর মধ্যে সামহাউ স্কিপ হয়ে গেছে, অবশ্যই আমাদেরকে জানাবা। আমরা সেটা পরবর্তীতে ক্লাস দিয়ে হোক বা তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার করার মাধ্যমে হোক, তোমাদের যত ধরনের ডাউট আছে সব ক্লিয়ার করব। তো আজকের ক্লাস এতটুকুনি। আমরা নেক্সট লেকচারে যে আমরা আরো ডিটেইল পড়বো। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।